সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্যবসায় শিক্ষা শাখা একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে সেগুলো হলো: ব্যবসায় অর্থায়ন কি, 2 ব্যবসায় অর্থায়নের ক্রমবিকাশ, এবং 3 অর্থায়নের কাজ, স্বরূপ বা প্রকৃতি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রথমে ব্যবসায় অর্থায়ন কি, এটা বলার আগে আমরা যদি আমাদের চারপাশে একটু লক্ষ্য করি, আমরা বিভিন্ন ধরনের অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম লক্ষ্য করে থাকি প্রতিদিন। যেমন তোমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসো, কলেজে আসো, তোমরা তোমাদের গার্ডিয়ানের কাছ থেকে প্রতিদিন টিফিন বাবদ কিছু পরিমাণ টাকা নিয়ে আসো, এবং সেই টাকা তোমরা কলেজে এসে টিফিন আওয়ারে তোমরা কিছু কিনে টিফিন করো। এই যে তুমি তোমার অভিভাবকের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কলেজে নিয়ে এসে টিফিন সম্পন্ন করো, এটা হলো এক ধরনের অর্থায়ন, এবং এটা একটা পারিবারিক অর্থায়ন বা ব্যক্তিগত অর্থায়ন বলা চলে। তেমনি আমরা যদি লক্ষ্য করি আমাদের এই সময়ের কতগুলো সরকারি অর্থায়নে কতগুলো মেগা প্রকল্প সম্পন্ন হতে যাচ্ছে, যেমন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্প, ঢাকা মেট্রো রেল প্রকল্প। এই প্রকল্পগুলোর কথা আমরা শুনেছি। এই প্রকল্পগুলোতে তোমরা কি জানো কিভাবে এই প্রকল্পগুলো বা কার অর্থায়নে এই প্রকল্পগুলো সম্পন্ন হচ্ছে? এগুলো হলো সরকারি অর্থায়ন, অর্থাৎ সরকার পৃষ্ঠপোষকতায় এই সমস্ত মেগা প্রকল্পগুলো সম্পন্ন হচ্ছে। তাহলে অর্থায়ন বা ব্যবসায় অর্থায়ন বলতে আমরা কি বুঝি? অর্থায়ন এর সংজ্ঞা আসলে এই শব্দটির মধ্যেই আছে। অর্থায়ন হলো অর্থ আয়ন এবং অর্থ ব্যয়ন সংক্রান্ত কার্যাবলী হলো অর্থায়ন। তাহলে ব্যবসায় অর্থায়ন কি? সাধারণ অর্থে ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থ আয়ন ও অর্থ ব্যয়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকেই ব্যবসায় অর্থায়ন বলা হয়ে থাকে। আয়ন মানে হলো অর্থ নিয়ে আসা, আর ব্যয়ন মানে হলো ওই অর্থটি বিভিন্ন কাজে বিনিয়োগ করা, লাভজনক কাজে বিনিয়োগ করাই হলো অর্থ ব্যয়ন। আমরা যদি একটু সামষ্টিক অর্থে ব্যবসায় অর্থায়নকে সংজ্ঞায়িত করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, মূলধন বিনিয়োগ ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও প্রশাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সমষ্টি হলো ব্যবসায় অর্থায়ন। তাহলে কতগুলো বিষয় আছে যে ব্যবসায় অর্থায়ন হবে, যে তহবিল সংগ্রহ, প্রথমে আসে তহবিল সংগ্রহ, তারপরে সেই সংগৃহীত তহবিল বিনিয়োগ করার পরে আসে নিয়ন্ত্রণ, তারপরে প্রশাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমই হলো ব্যবসায় অর্থায়ন। এরপরে আসি ব্যবসায় অর্থায়নের ক্রমবিকাশ। ব্যবসায় অর্থায়নের আজকের এই রূপ রাতারাতি চলে আসেনি। এটা বহু পথ পরিক্রমা পার হয়ে আমরা বর্তমানে এই ব্যবসায় অর্থায়ন বা অর্থায়ন আমরা পাঠ্যপুস্তক আকারে
পড়তে পারছি। অর্থায়নের ক্রমবিকাশকে মূলত 7টি দশকে বিভক্ত করা হয়ে থাকে। প্রথম দশকটি হচ্ছে 1890 থেকে 1900, এরপরে 10 গ্যাপ দিয়ে 1900 থেকে 1910, 1910 থেকে 1920, 1920 থেকে 1930, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 1950 থেকে 1960, এই 7টি দশকে অর্থায়নের ক্রমবিকাশকে বিভক্ত করা হয়। প্রথম যে দশকটি, আমরা সবগুলো দশক সমানভাবে আলোচনা করব না, সবগুলো দশক অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা কতিপয় দশক সম্পর্কে এই পাঠে জেনে থাকবে, যেমন 1890 থেকে 1900, এটা হলো অর্থায়নের ক্রমবিকাশের প্রথম দশক। এই দশকটি হলো ব্যবসায় একত্রীকরণের দশক বলা হয়ে থাকে। ব্যবসায় একত্রীকরণ বা বিজনেস মার্জিং সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। তোমরা জানো যে আমাদের দেশে দুটি মোবাইল অপারেটর কোম্পানি, যেমন রবি এবং এয়ারটেল, এই দুটো কিন্তু সাম্প্রতিক সময়ে একত্রিত হয়েছে, এটাকে বলা হয়ে থাকে মার্জিং। তেমনি 1890 থেকে 1900 এই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস স্টিল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি, এই দুটি কোম্পানি একত্রীকরণ হয়ে একটা একক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। ফলে এই দুটি কিন্তু অনেক বড় বড় দুটি কোম্পানি। এই দুটি একত্রিত হওয়ার কারণে অর্থায়নের একটা আমূল পরিবর্তন চলে আসে, যে তহবিল ব্যবস্থাপনা কেমন হবে, তহবিলের আকৃতি কেমন হবে, এই ধরনের বড় বড় কোম্পানিগুলো পরিচালনা করতে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য অর্থায়নের একটা আমূল পরিবর্তন হয়। সে সময় তোমরা জেনে থাকবে যে আরও যুক্তরাষ্ট্রে এরকম আরও 300টি কোম্পানি একে অপরের সাথে মার্জড হয় বা একত্রিত হয়ে যায়। ফলে এই সমস্ত একত্রীকরণের জন্য তোমার বিপুল পরিমাণে অর্থায়নের প্রয়োজন হয়, এবং সেই অর্থায়ন নিয়ন্ত্রণের জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার প্রয়োজন হয়ে থাকার কারণে অর্থায়নের একটা আমূল পরিবর্তন এই দশকে আমরা লক্ষ্য করি। এরপরে আমরা যে দশকটি আলোচনা করব সেটা হচ্ছে 1910 থেকে 1920। এই দশকটিতে ব্যাপক হারে প্রযুক্তিগত পরিবর্তন হয়। প্রযুক্তিগত পরিবর্তনের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়, যে আগে যেখানে সীমিত পরিসরে উৎপাদন হতো, কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় ব্যাপক হারে উৎপাদন বৃদ্ধি করার প্রচেষ্টা হাতে নেওয়া হয়ে থাকে। এরপরে আসে 1930 থেকে 1940-এর দশকটি। আমরা যদি একটু লক্ষ্য করি, যে আমরা জানি 1929 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপক হারে ধস পরিলক্ষিত হয় এবং পরবর্তী পর্যায়ে মন্দা অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হয়। মন্দাটা এত গভীর এবং এতটাই সংকটপূর্ণ ছিল যে এই সময়ের 30টি শিল্পের শেয়ার মূল্য 89% নেমে যায় বা 89% পতন হয়। শেয়ার বাজারের যে অর্থনৈতিক পয়েন্ট, সেটা 89% কমে যায়। এ সময় ইউএস স্টিল কোম্পানির শেয়ারের মূল্য 262 পয়েন্ট থেকে মাত্র 21 পয়েন্টে দাঁড়ায়। তেমনি জেনারেল মোটরস, আমরা জানি জিএম বা জেনারেল মোটরস আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর উৎপাদনকারী একটি ব্যবসায় প্রতিষ্ঠান। এই জেনারেল মোটরসের
শেয়ারের মূল্য 92 পয়েন্ট থেকে মাত্র 7 পয়েন্টে দাঁড়ায় এবং সেই সময় লক্ষণীয় যে 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এর বেকারত্বের হার 3.2% থেকে 25%-এ উন্নীত হয় এবং 1941 সাল পর্যন্ত এই বেকারত্বের হার 10%-এর উপরে থাকে। আমরা জানি এই সময় এই দশকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি 1939 সালে সংঘটিত হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে বহু সংখ্যক প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। এগুলো পুনর্গঠনের জন্য, এমনকি টিকে থাকার লড়াইয়ের জন্য প্রতিষ্ঠানের অর্থায়ন একটি বড় সমস্যায় হয়ে দাঁড়ায়। এরপরে আমরা আলোচনা করব আধুনিক অর্থায়নের প্রবৃদ্ধির দশক। এই দশকটি শুরু হয় 1950 সাল থেকে 1960-এর দিকে। আমরা এতদিন পর্যন্ত 1950 সালের পূর্ব পর্যন্ত অর্থায়নের বা অর্থায়ন বিষয়টি যে একাডেমিক্যালি এটা পাঠ্যপুস্তক আকারে প্রণয়ন করা যায় সেরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না বললেই চলে। কিন্তু এই 50 থেকে 60-এর দশকে অর্থায়ন বা ফিনান্স যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একটা পঠিত বিষয় হতে পারে সেরকম একটা ধারণা কিন্তু অনেক অর্থায়ন বিশারদগণ তাদের লিখিত বিভিন্ন ধরনের অর্থশাস্ত্রে সেরকম বিষয়টি উপস্থাপন করেন। এই সময়ে অর্থায়নের কতগুলো গুরুত্বপূর্ণ মডেলও উদ্ভাবন হয়, যেমন একটি পোর্টফোলিও থিওরি আমরা জানি। পোর্টফোলিও থিওরি বা পত্রকোষীয় তত্ত্ব, এটা এই সময়ের আবিষ্কার। এছাড়াও এই মার্কুইজ 1952 সালে এই তত্ত্বটি আমাদেরকে উপহার দেন। এছাড়াও শার্প, লিন্টার, ফার্মা প্রমুখ অর্থশাস্ত্রের বিশারদগণ গুরুত্বপূর্ণ থিওরি এবং মূল্যবান অর্থশাস্ত্রের উপরে বই আমাদেরকে উপহার দেন। এগুলো ছিল মূলত অর্থায়নের ক্রমবিকাশের কতগুলো গুরুত্বপূর্ণ দশক। এরপর আমরা চলে যাব 3 নম্বরে, অর্থায়নের কাজ কি বা অর্থায়নের স্বরূপ বা প্রকৃতি কি। অর্থায়নের কাজ, কতগুলো কাজ আছে। আমরা ইতিমধ্যে অর্থায়নের কাজ সম্পর্কে আংশিক ধারণা নিয়েছি। যেমন প্রথম কাজ হলো আর্থিক পরিকল্পনা প্রণয়ন। আর্থিক পরিকল্পনা প্রণয়ন হলো অর্থায়নের প্রথম কাজ। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ও সম্ভাবনা বিবেচনা করে অর্থের প্রয়োজনীয়তা, সংগৃহীত অর্থের খাত নির্বাচন করে একজন আর্থিক ব্যবস্থাপক অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এটা ছিল এরকম আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে। এরপরে হলো ফান্ড রেজিং বা অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহে আর্থিক ব্যবস্থাপক যে কাজটা করে থাকে সেটা হলো যে কোনো একটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য কি পরিমাণ অর্থ দরকার বা কোন কোন উৎস থেকে অর্থ আনয়ন করা হবে সেটা আর্থিক ব্যবস্থাপকগণ নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে একজন আর্থিক ব্যবস্থাপক দেখবেন যে কোন উৎস থেকে ঋণ গ্রহণ করলে বা অর্থায়ন করলে ঋণের খরচ সবচেয়ে কম হয়। কাজেই ঋণের খরচ সবচেয়ে কম পর্যায়ে রাখতে পারলে প্রতিষ্ঠানের একদিকে যেমন মুনাফা বেড়ে যায়, তেমনি ঝুঁকির পরিমাণও কিন্তু হ্রাস পায়। এরপরে আসে বিনিয়োগ সিদ্ধান্ত। সংগৃহীত অর্থ কোন
খাতে বিনিয়োগ করলে বা কোন সেক্টরে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি মুনাফা অর্জিত হবে সেটা নির্ধারণ করাই কিন্তু আর্থিক ব্যবস্থাপকগণের একটা অন্যতম দায়িত্ব। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকগণ কোনো একটা একক প্রকল্পে বিনিয়োগ করতে পারেন বা একসাথে বহুগুলো প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এটাকে বলা হয় পোর্টফোলিও থিওরি বা পত্রকোষীয় ব্যবস্থাপনা। এরপরে হলো মুনাফা সংরক্ষণ ও বিতরণ। সংগৃহীত অর্থ বিনিয়োগ করার পর যে মুনাফা অর্জিত হয়, সময়ান্তে যে মুনাফা অর্জিত হয়, সেই মুনাফার একটা নির্দিষ্ট অংশ আমরা জানি কোম্পানি বা ব্যবসায়ের শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট অংশ মুনাফার একটা নির্দিষ্ট অংশ ব্যবসায়ের প্রতিষ্ঠানের মূল যে ফান্ড সেখানে জমা রাখা হয়, যেটাকে আমরা সংরক্ষিত মুনাফা বলে থাকি। এরপরে রয়েছে তারল্য ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানের জন্য তারল্য মানে হলো নগদ অর্থ বা নগদ সম্পদ, যেটাকে আমরা খুব সহজেই নগদ অর্থে রূপান্তর করতে পারি, সেগুলো হলো তারল্য। একটা প্রতিষ্ঠানের খুব বেশি পরিমাণে অত্যধিক পরিমাণের তারল্য যেমন ভালো নয়, আবার অতি স্বল্প পরিমাণের তারল্যও কিন্তু উৎপাদন ব্যবস্থাকে যথেষ্ট হ্যাম্পার্ড করে বা ক্ষতিগ্রস্ত করে। এই পর্যায়ে এক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্য কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি এবং অন্যান্য উপরিব্যয় তারল্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। শেয়ার মালিকদের স্বার্থ সংরক্ষণ আজকের অর্থায়নের কাজ বা স্বরূপ প্রকৃতির সর্বশেষ বিষয়, এবং আজকের পাঠের সর্বশেষ বিষয় হলো শেয়ার মালিকদের স্বার্থ সংরক্ষণ। যে কোম্পানির যে কোনো শেয়ার হোল্ডারই একটা বিষয় প্রত্যাশা করে, সেটা হলো তার বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা বা তার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতকরণ। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকগণ বা ব্যবসা প্রতিষ্ঠানটির উচ্চস্তরের ব্যবস্থাপকগণ শেয়ার মালিকদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা যাতে বছর শেষে তাদের বিনিয়োগের বিপরীতে তাদের মুনাফা যথাযথ পদ্ধতিতে এবং সুষম উপায়ে বুঝে পান, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা এই আর্থিক ব্যবস্থাপকগণ নিয়ে থাকেন। তাহলে ব্যবসায় অর্থায়নের কাজ, স্বরূপ বা প্রকৃতি ছিল এই পর্যন্তই। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়ের বাকি অংশের উপর কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।